আসসালামু আলাইকুম। আজকে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শকের একটা পরীক্ষা হয়েছে। আমরা আজকে চেষ্টা করব এই প্রশ্নগুলো সলভ করার জন্য, এবং আজকে আমরা পরীক্ষার হলে যেভাবে সলভ করে ঠিক সেভাবেই সলভ করব। আর যারা লাইভটা এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ এখন থেকে প্রতিদিন নিয়মিত আমাদের লাইভ ক্লাস হবে। তো আমরা আর কথা না বাড়াই, তামান্না জামান, ওয়ালাইকুম আসসালাম। তামান্না তামান্না পরীক্ষা দিয়েছে, আশা করি তামান্নার ভালো হয়েছে। আসেন শুরু করি আমাদের প্রথম প্রশ্ন। দেখি আমরা প্রথম প্রশ্ন বলা হয়েছে, প্রথম প্রশ্ন বলেছে রমিজ সাহেব ব্যাংকে ৫,০০০ টাকা জমা রাখলেন, ঠিক করলেন যে আগামী ৬ বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা ১০% হলে ৬ বছর পর তিনি মুনাফা কত পাবেন? একটা জিনিস খেয়াল করেন, তার আসল টাকা ছিল হলো ৫,০০০ টাকা। এখন সে প্রতি বছর ১০% করে যদি মুনাফা দেয় তাহলে ৬ বছরে দিবে হলো ৬×১০=৬০%। ঠিক আছে, ৬×৬০%। তাহলে মানে এই ৫,০০০ টাকা ৬০% যা তাই হচ্ছে আপনার মুনাফা। তাহলে আমরা একটা কাজ করি, ৫,০০০ আর ইন্টু হচ্ছে ৬০% মানে হলো ৬০/100। এই ০ ০ কেটে দেন, ০ ০ কেটে দেন, ৫×৬ হচ্ছে ৩০ আর ২ শূন্য অর্থাৎ ৩,০০০ টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে গ, ৩,০০০ টাকা। আমি আরেকবার বুঝিয়ে দিই, ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম যে ৬ বছর টাকা উঠাবেন না, তার মানে ৬ বছর ব্যাংকে টাকাটা রাখবেন, আর প্রতি বছর মুনাফা দিবেন হচ্ছে ১০%। তাহলে প্রতি বছর যদি ১০% দেয় তাহলে ৬ বছর হবে ৬×১০=৬০%। ঠিক আছে, তাহলে এই ৫,০০০ টাকা হচ্ছে আসলের উপর ৬০%। তাহলে আসলের ৬০% যদি করি তাহলে উপরে হচ্ছে ৬০ আর পার্সেন্টেজের জন্য নিচে ১০০। ২ শূন্য কেটে দেন, ৫০ আর ৬০ গুণ দিলে ৫×৬ হচ্ছে ৩০ আর এখানে ২ শূন্য, ৩,০০০ টাকা। আর এই প্রশ্নের উত্তর হচ্ছে গ, ৩,০০০ টাকা। এই প্রশ্ন উত্তর হচ্ছে গ, ৩,০০০ টাকা। ঠিক আছে, ওকে, আমরা এর পরের প্রশ্নটা দেখব। দেখেন, এটা অনুপাত থেকে এসেছে। প্রশ্নটা বলা হয়েছে এ অনুপাত হচ্ছে বি সমান হচ্ছে 3:5 হচ্ছে 5। আরেকটা দেওয়া আছে হলো এ অনুপাত হচ্ছে সি বা a:c সমান হলো 5:7 হচ্ছে 7। এরকম যখন অনুপাত আসবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো কি, সেটা হচ্ছে এখানে যে জিনিসটা দেখবেন যে কমন কোনটা আছে, একটু ভালো করে তাকান। এখানে আছে এ কমন, এখানেও আছে এ কমন, দুইটার ভিতরে। সেক্ষেত্রে এটাকে মাঝে রাখবেন, আর বাকি যা আছে দুইটা দুই পাশে দিয়ে দিবেন। এখানে বি আর এখানে দিবেন সি। ঠিক আছে, তাহলে এখানে কমন আছে কি এ, তাহলে এ রাখবো দুইটারই মাঝে। এবার আসেন a:b, তার মানে এ হচ্ছে 3 আর বি হচ্ছে 5। তাহলে বি এর জায়গায় লিখবো আমরা 5 আর এর জায়গায় লিখবো হচ্ছে 3। ঠিক আছে, এর জায়গায় লিখবো 3। এরপরে দেখেন a:c আছে, তাহলে এ মানে হচ্ছে 5, খেয়াল করব, আর সি মানে হচ্ছে 7। তাহলে a:5 যদি হয় নিচে লিখবো হচ্ছে 5 আর is2 লিখবো, সি এর জায়গায় লিখবো 7। ওকে, এখন জাস্ট আমরা এটা ক্যালকুলেশন করব, খুব সিম্পল এটা ক্যালকুলেশনটা। সেটা হচ্ছে এরকম, দেখেন এখানে গ্যাপ দেখবেন, গ্যাপ কোথায় গ্যাপ আছে। ঠিক আছে, যেখানে গ্যাপ আছে সেখানে শুধু জাস্ট বসাই দিবেন। গ্যাপটা কোথায় আছে একটু খেয়াল করেন, প্রথম গ্যাপটা আছে এর জায়গায়, তার মানে এর পাশে, সরি বি এর জায়গায়, এই যে বি, বি এর পাশে যে অনুপাতটা আছে সেটা লিখবেন, অর্থাৎ এখানে হচ্ছে 5। এরপরে দেখেন এখানে গ্যাপ আছে কি সি, তার মানে সি এর পাশে কোন অনুপাত আছে এ, তাহলে এর অনুপাতটা লিখবেন। এরপর আর কোনো কাজ নাই, খালি গুণ দিয়ে দিব। 5×5 হচ্ছে 25 আর is2 3×5 হচ্ছে 15, এই যে এই দুইটা গুণ দিলে, আর 3×7 হচ্ছে 21। ঠিক আছে, এই তাহলে কি করলাম, যে যেখানে গ্যাপ আছে তার পাশের যে অনুপাতটা বসাই দিব, তারপরে গুণ দিয়ে দিব। এখন আসেন আমাদের যেটা বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে b:2 হচ্ছে সি। তাহলে বি কত, বি এর অনুপাত হচ্ছে 25 আর সি এর অনুপাত কত, সি এর অনুপাত হচ্ছে 21। তার মানে 25:2 হচ্ছে 21। 25:21 হচ্ছে এই প্রশ্নের উত্তর, কোথায় আছে, গতে, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে গ। ওকে, আপনারা অনেকে যেটা করবেন সেটা হচ্ছে এই এটা, এখানে আগের অঙ্কগুলোতে এমন ছিল a:b, একটা অনুপাত দেওয়া ছিল, আর একটা ছিল b:c। খেয়াল করবেন এখানে বি এর অনুপাতটা কমন ছিল, ঠিক আছে, কিন্তু বাট এখানে আছে a:c, তার মানে এ কমন,
যেটা কমন সেটা মাঝে দিবেন, ঠিক আছে, বাকিটা দুই পাশে দিয়ে দিবেন। এটা একভাবে করা যায়, আরো অনেকভাবে এটা আমরা করতে পারি, বাট এইভাবে করলে সহজে করতে পারবেন। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা তার পরের প্রশ্নটা দেখি, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে চালের দাম 25% বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। এখানে একটা বিষয় খেয়াল করেন, মানে একটা অংশ যদি বাড়ে আরেকটা অংশের কি প্রভাব পড়ে, মানে এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে কিন্তু ব্যবহার কতটুকু কমাতে হবে। এরকম যখন অঙ্ক আসবে তখন আমরা পরীক্ষার হলে যেটা করব সেটা হচ্ছে একটা সূত্র মনে রাখবেন, বা শর্টকাট আমরা যদি বলি এটা মনে রাখবো। সেটা কিভাবে? সেটা হচ্ছে 100 ইন্টু হচ্ছে বৃদ্ধি, মানে যতটুকু বৃদ্ধি পাবে আর কি, হ্যাঁ। আর নিচে লিখবো হলো 100 প্লাস হচ্ছে বৃদ্ধি। ওকে, আর রিটেনটা দেখাইলাম না, শুধু পরীক্ষার হলে যেভাবে করবে সেটাই দেখাচ্ছি। তাহলে একটু খেয়াল করেন, এখানে 100 বৃদ্ধি কতটুকু আছে 25, আর এখানে হবে 100 বৃদ্ধি কত 25। তাহলে উপরে হবে 100 ইন্টু হচ্ছে 25 আর নিচে হবে 125। তাহলে 25 দ্বারা ভাগ করলে হয় 5, আর 5 দ্বারা 100কে ভাগ করলে হয় 20। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 20%। 20% মানে খ। 3 নম্বর উত্তর হচ্ছে 20%। কখন দিব বলেন তো? যখন একটা অংশ বাড়বে আরেকটা অংশের কি পরিমাণ কমাতে হবে, রাইট? মানে মূল্য বৃদ্ধি পাইছে, মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে ব্যবহার কতটুকু কমাবো, তখনই আমরা এরকম সূত্রগুলা হবে, একটা বাড়লে আরেকটার কতটুকু কমে বা বাড়ে। এটা গেল 3 নম্বরের প্রশ্ন। আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা একটু জানান তো, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, আমার কথা আপনারা ক্লিয়ার কিনা। আমি আবারও বলি, এখন থেকে ঠিক নিয়মিত 2 সেশনে ক্লাস হবে। আমরা এক সেশনে আমরা নিব হচ্ছে বাংলা ভার্সনে, আর একটা হচ্ছে ব্যাংকের ক্লাস নিব। কন্টিনিউ ক্লাস চলবে এখানে ইনশাআল্লাহ। ওকে, আসেন আমরা পরের অঙ্কটা দেখি। আমি চেষ্টা করব একদম সহজভাবে, যেভাবে পরীক্ষার হলে করলে সহজে করতে পারবেন, অল্প সময় করতে পারবেন, সেই প্রসেসটা দেখানোর জন্য। দেখেন পরের অঙ্কটা বলা হয়েছে যে 4x², একটু খেয়াল করেন, মাইনাস হচ্ছে 12x, আর এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তার আগে আমরা একটা বিষয় জানি, পূর্ণবর্গ কি কি আছে। পূর্ণবর্গর দুইটা সূত্র আছে, মনে রাখবেন। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সমান কি বলেন, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। আরেকটা ফর্মুলা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে প্লাস বি হোল স্কোয়ার আর একটা হচ্ছে মাইনাস বি হোল স্কোয়ার। একটু খেয়াল করেন, এখানে আপনারা একটু ভালো করে যদি খেয়াল করেন সেটা দেখবেন, এই যে a প্লাস বি হোল স্কোয়ার এটা পূর্ণবর্গ, পুরোটাই বর্গ। আবার a মাইনাস বি হোল স্কোয়ার এটাও পূর্ণবর্গ। তার মানে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে হয় a প্লাস বি হোল স্কোয়ার করবেন অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের ফরম্যাটে করবেন। এখন দেখেন, আমরা যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে মাইনাস যদি থাকে তা আমরা এই যে a মাইনাস বি হোল স্কোয়ার এই ফরম্যাটে সাজাবো, ঠিক আছে। a মাইনাস বি হোল স্কোয়ার এই ফরম্যাটে সাজাবো, a মাইনাস বি হোল স্কোয়ার এই ফরম্যাটে সাজাবো। ওকে, যদি আমরা এই ফরম্যাটে সাজাই তাহলে আমরা দেখি অঙ্কটা কিভাবে করতে পারি। এখানে আছে 4x², এটাকে আমরা যদি একটা স্কোয়ারে রূপান্তর করি তাহলে 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার, আর x² আছে, দুইটাকে করলে হোল স্কোয়ার, 2x এর হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, এই যে 2ab, খেয়াল করেন 2ab সূত্রের 2। এখন a বলতে কোনটা, a বলতে 2x, তাহলে এখানে দিব 2x। b বলতে কোনটা আমরা জানি না, এই যে বিটা, এই বিটা এটা দেখে বসাবেন। এখানে আছে 12x, আর এখানে আছে 2 দুগুণে কত বলেন 4, আর আছে কি x, তাহলে দরকার কি 3 4 12 অর্থাৎ 3, ঠিক আছে। তাহলে এইখানে b বলতে 3, আর এই জায়গায় লিখবো 3 এর স্কয়ার, মানে b এর স্কয়ার। এখন দেখেন, তাহলে 3 এর স্কয়ার যদি হয় তাহলে এই পুরাটাকে আমরা একটা সূত্র বলতে পারি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা পূর্ণবর্গ, রাইট? এটা হচ্ছে পূর্ণবর্গ। এখন পূর্ণবর্গ কখন হয়েছে? এই যে অংশটুকু একটু খেয়াল করেন, আমার আগে কিন্তু এই যে অংশটুকু ছিল না, অর্থাৎ 3 এর স্কয়ার ছিল না। তার মানে 3 এর স্কয়ারটা আমি যোগ করেছি বা বাড়িয়েছি। তাহলে 3 এর স্কয়ার মানে কত? 3 এর স্কয়ার মানে হচ্ছে 9। তাহলে এই 9 যোগ করার ফলে কি হয়েছে? পূর্ণবর্গ হয়েছে। 9 যোগ করায় পূর্ণবর্গ হয়েছে, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 9, অর্থাৎ খ।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রচুর আসে এই প্রশ্নগুলো, প্রচুর আসে অনেক ফরম্যাটে। এটা একটা সুন্দর ফরম্যাট, এরকম অসংখ্য আছে, প্র্যাকটিস করলে আপনারা পারবেন। আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আরেকবার বুঝাই দেই, এরকম অঙ্ক যখন আসবে কত যোগ করলে বা বিয়োগ করলে, তখন আপনারা সবসময় a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ার এই দুইটা ফর্মুলায় ফেলার চেষ্টা করবেন। এটা ডিপেন্ড করবে এখানে কি চিহ্নটা আছে। হ্যাঁ, এখানে কি চিহ্নটা আছে, এখানে মাইনাস আছে, তার মানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এখানে যদি প্লাস থাকতো তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিতাম। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা অ্যান্সার হচ্ছে খ, অর্থাৎ 9। পরের অঙ্ক দেখি। দেখেন পরের অঙ্ক বলা হয়েছে দুইটা সংখ্যার অনুপাত 5:7, গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? দেখেন অনুপাত যখন থাকে আমরা জানি লসাগু সমান হচ্ছে, খেয়াল করব, লসাগু সমান হচ্ছে গসাগু ইন্টু অনুপাতের গুণফল। তাহলে গসাগু ইন্টু হচ্ছে অনুপাতের গুণফল। ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি আপনার লসাগু বের হয়ে যাবে। তাহলে বলেন গুণফল, গসাগু কত আছে? গসাগু আছে 4, আর অনুপাত কি আছে? অনুপাত একটা হচ্ছে 5, আরেকটা কত? আরেকটা হচ্ছে 7। তাহলে আমরা এইভাবে করি, 4 5 কত? 20, 20 আর 7, তার মানে 7 দুগুণে 14, আর হচ্ছে 20 এর শূন্য 140। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, 140। ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে গ, অর্থাৎ হচ্ছে 140। ঠিক আছে, 140। পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন বলা হয়েছে ইফ ইউ কাউন্ট 1 to 100, মানে যদি তুমি 1 থেকে 100 পর্যন্ত গণনা করো, হাউ মেনি ফাইভস উইল ইউ পাস অন দ্য ওয়ে, তাহলে কতগুলো 5 পাবে? তাহলে এটা খুব সহজ, আমরা এই করতে পারি। আমি প্র্যাকটিক্যালি আগে দেখাবো, তারপর একটা নিউমোনিক বলবো, আপনারা সহজে মনে রাখতে পারবেন। সেটা কি? সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল হলো 5 কয়টা আছে, 5 কয়টা হচ্ছে গণনা করতে গেলে, যেমন 1 2 3 4 5, এই যে একটা 5, তারপরে 5 আছে কোথায়? 5 আছে হলো 15-তে, তারপরে কোথায়? 25-এ, তারপরে কোথায়? এভাবে করে 35-এ, তারপরে 45-এ, তারপরে 55টা পরে রাখি 65-তে, তারপরে 75-এ, তারপরে 85-তে, তারপরে 95-এ। ঠিক আছে, কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে এখানে হচ্ছে 9টা। আর এই যে 50 থেকে 59 পর্যন্ত আছে হলো 11টা। যদি ভালো করে গণেন 11টা আছে। ঠিক আছে, ওই যে 11টা কিভাবে? 50 থেকে 49 পর্যন্ত 10টা, আর ওই যে 55 যে 2টা আছে ওইটার একটা, 11টা। তাহলে 11 আর হচ্ছে 9, তাহলে 11 আর 9 যোগ করলে হয় হচ্ছে 20। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ক, 20। কিন্তু এত কিছু করার দরকার নাই। পরীক্ষার হলে আপনার একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কি, 3টা বিষয় মনে রাখবেন। একটা হচ্ছে যে 1 থেকে, খেয়াল করবেন, 1 থেকে 100 পর্যন্ত, হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত যদি গণনা করি, শূন্য কয়টা? শূন্য। হ্যাঁ, আবার 1 থেকে যদি 100 পর্যন্ত গণনা করা হয় তাহলে 1 কয়টা? আবার 1 থেকে যদি 100 পর্যন্ত গণনা করা হয় তাহলে 2 থেকে 9 কয়টা করে আছে? ঠিক আছে, তাহলে যেহেতু এইটা আগে দেখাই দেই, 2 থেকে 9 গণনা করলে হয় 20টা করে আছে। তার মানে 5ও হচ্ছে 20টা, 2ও 20টা, 3ও 20টা, 9ও 20টা, এরকম প্রত্যেকটা 20টা করে আছে। আর শূন্য আছে কয়টা? একটু দেখেন, প্র্যাকটিক্যালি দেখেন, শূন্য হচ্ছে 10 20, এভাবে করতে করতে আপনার 90 পর্যন্ত যাবেন। 90 পর্যন্ত হচ্ছে 9টা, আর 100-র মধ্যে আছে 2টা। ঠিক আছে, তো 100-র ভিতরে 2টা, 9 আর 2 11টা। তাহলে আমরা বলতে পারি শূন্য আছে হলো কয়টা বলেন? 11টা। আর 1 আছে কয়টা? 1 হচ্ছে 21টা। ভালো করে একটু যদি গণনা করেন আপনারা দেখবেন 1 হচ্ছে কয়টা বলেন? 21টা। ওকে, 21টা। কিভাবে 21টা আমরা একটু দেখি। 1 থেকে যদি আমরা এইভাবে করে 11 থেকে, মানে 10 থেকে 20 পর্যন্ত, মানে 19 পর্যন্ত 11টা, এভাবে যদি যোগ করেন, সবগুলো যোগ করলে আপনি পাবেন হচ্ছে মোট 21টা। ঠিক আছে, 21টা। এই জিনিসটা একটু মনে রাখবেন। আরেকবার বলি, 1 থেকে 100 পর্যন্ত শূন্য আছে হলো 11টা, 1 থেকে 100 পর্যন্ত 1 আছে হলো 21টা, 1 থেকে 100 পর্যন্ত 2 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা আছে 20টা করে। ওকে, পরীক্ষায় এগুলা বারবার আসে, এই কারণে এটা মনে রাখতে হবে। এই গেল আমাদের 6 নম্বরের প্রশ্ন, উত্তর হচ্ছে 20। 7 নম্বরটা যাব। 7 নম্বরটা করার আগে আপনারা যে কাজটা করবেন সেটা হলো কি, একটা জিনিস মনে রাখবেন, সেটা বলে দিই আগে। এরকম অঙ্ক যে রুট ওভার দেখে ভয় পেয়ে যাবেন, কিন্তু আজকে একটা
সিস্টেম জানাবো, এটা যদি মনে রাখেন তাহলে আর ভয় পাবেন না। সেটা কেমন? দশমিকের যে কোনো সংখ্যার উপর, দশমিকের যে কোনো সংখ্যার উপর যদি বর্গমূল করা হয় তবে ওই সংখ্যার থেকে বর্গমূলের সংখ্যাটা সব সময় বেশি হবে, সব সময়। যেমন আপনি ধরেন 0. এখানে আছে কত বলেন 5, তাহলে 0.5 এর থেকে বেশি হবে বা বড় হবে কোনটা? √0.5। ধরেন 0.3 থেকে বড় হবে কোনটা? √0.3। এটা আপনাকে বলে দিলাম যাতে আপনার সহজ হয় পরীক্ষার হলে, কিন্তু এটা প্র্যাকটিক্যালি আমরা দেখাতে পারবো। বাট আমরা এখন মনে রাখবো যে 0.5 আর √0.5 এর তুলনা করলে 100% এই যে √0.5 এটা বড়। 0.3 √0.3 যদি তুলনা করি 100% √0.3 বড়। এভাবে যদি আমরা লিখি 0.8 এর সাথে যদি √0.8 এর তুলনা করি 100% √0% বড়, 0.8 বড়। তাহলে এটা কেন বললাম? এই অঙ্কটা সহজ হয়ে যাবে কিভাবে সেটা একটু দেখি আমরা, চলেন। দেখেন এখানে প্রশ্নে চেয়েছে কি? প্রশ্নে চেয়েছে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা। তার মানে আপনার খ আর গ এর ভিতরে বড় কোনটা? 100% গ বড়, তাহলে গ বাদ। ঠিক আছে, এখন গ বাদ দিলে বাকি থাকে তিনটার মধ্যে তুলনা করবেন। কিভাবে করবেন? অনেকগুলো নিয়ম আছে, আপনারা যে নিয়মের সাথে পরিচিত ওইটাই দেখাবো, আর বাকিগুলো আলোচনা পরে করবো ইনশাল্লাহ। তাহলে দেখেন এখানে আছে 2/5, আর 0.3 কে আমরা এইভাবে বলতে পারি, উপরে হচ্ছে 3 আর দশমিকের জন্য 1, পরে একটা সংখ্যা একটা শূন্য, আরেকটা আছে কি 1/3। ঠিক আছে, আর গুণ করবো। আর গুণ করার নিয়ম হচ্ছে এই যে এই দুইটার গুণ আর এই দুইটার গুণ। ওকে, তাহলে 10 দুগুণে কত বলেন? 20, আর 3 5 কত বলেন? 15। তাহলে খেয়াল করেন সবচেয়ে ছোট কোনটা এই দুইটার ভিতরে? এই যে 3/10 হচ্ছে ছোট, যেটা মার্ক করব এটা ছোট, তার মানে এটা বাদ। ওকে, এবার আসেন আবার এই দুইটা তুলনা করবেন। এই যে 3 × 3 আর 10 × হচ্ছে 1, তাহলে 3 আর 3 গুণ করলে হয় 9, আর 10 আর 1 গুণ করলে হয় 10। তাহলে এবার আপনি দেখেন কোনটা বড়? 9 বড় না 10 বড়? 10 বড়। ছোট কোনটা? 9। তাহলে ছোটর যে ভগ্নাংশ এটাই হচ্ছে প্রশ্নের উত্তর, অর্থাৎ হচ্ছে 3/10। আর 3/10 মানে কি? 3/10 মানে হচ্ছে 0.3। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে খ 0.3। ঠিক আছে, 0.3। তাহলে এখন আপনি যদি এটা যদি বাদ দেওয়ার কৌশলটা না জানেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সমস্যা হবে, আর একটু সময় বেশি লাগবে। আরো আছে, আমরা শূন্য পদ্ধতি আছে, সমহর পদ্ধতি আছে, বাট এগুলো দেখালাম না। আপনারা এই পদ্ধতির সাথে পরিচয় আছেন, এই কারণে এটা দেখালাম। এটা গেল 7 নম্বরের উত্তর। আগে বলেন 7 পর্যন্ত ক্লিয়ার কিনা, আমাকে একটু জানাবেন 7 পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা। 7 পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। আমরা 8 নম্বরে যাব। দেখেন এগুলো পরীক্ষায়, দেখেন পরীক্ষা খুব কম সময় পাওয়া যায়, যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন 30 সেকেন্ড সময় পাওয়া যায়। এই 30 সেকেন্ড বা 35 সেকেন্ড বা 40 সেকেন্ড এর ভিতর অ্যান্সার করতে হয়। আরেকটা কথা মনে রাখবেন, পরীক্ষায় কোনো অঙ্ক নিয়ে বেশি পেঁচাবেন না, সহজ সাবলীল ভাবে করার চেষ্টা করবেন। সহজ, একদম সহজ সাবলীল। এখন আপনি যেভাবে শিখেন ওইটাই আপনার কাছে সহজ লাগে। আপনি যদি এক্স ধরে করেন, অনেক বড় করে করেন, এটাই আপনার কাছে সহজ লাগে। কারণ আপনার শেখার উপর নির্ভর করবে কোনটা সহজ আর কোনটা কঠিন। ঠিক আছে, এগুলো ভেরিয়েবল। আসেন পরের অঙ্ক দেখি। পরের অঙ্ক হচ্ছে অর্ধবৃত্ত কোণের পরিমাণ কত? একটু খেয়াল করেন, এটা একটা বৃত্ত। ওকে, তো আঁকাটা এদিক ওদিক হয়েছে একটু, আচ্ছা আরেকবার রাখি। ধরেন এটা একটা বৃত্ত, এই বৃত্তের এই যে এটা হচ্ছে ব্যাস দ্বারা দুইটা খণ্ডে ভাগ করছি, তাই না? আর এইখানে খেয়াল করেন এটা হচ্ছে অর্ধবৃত্ত, মানে বৃত্ত অর্ধবৃত্ত চাপ। তাহলে আমরা জানি অর্ধবৃত্তস্থ যে কোণটা হয় এইটাকে বলা হয় বৃত্তস্থ কোণ, আর এই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, তাহলে এটা বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ হয় কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তার মানে এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, আর এই কোণটা হবে তার অর্ধেক, অর্থাৎ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কেন্দ্রস্থ কোণ এটা, আর এটা হলো বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ, এটাকে বলা হয় অর্ধবৃত্ত কোণ। ওকে, তাহলে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় এই বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণটা কত হবে? 180 অর্ধেক মানে হচ্ছে 90, আর এই প্রশ্নের উত্তর হচ্ছে ক 90 ডিগ্রি। ঠিক আছে, এটা গেল 8 নাম্বারের প্রশ্ন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 9 নাম্বার যাব। দেখেন 9 নাম্বার এই প্রশ্ন দেখে অনেকে হয়তো ভয় পেয়ে যান, কিন্তু এগুলো খুব সহজে করতে পারেন। সেটা কিভাবে? দেখেন 0.01 এর স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার মানে দুইবার গুণ হবে, তাহলে 0.01
ইন্টু হচ্ছে 0.01। এখন আমরা জানি দশমিকের যখন আমরা গুণ করি তখন সংখ্যা যেগুলো আছে বা ডিজিট যেগুলো আছে ওগুলো আমরা আগে গুণ করে নেই। তাহলে এখানে এক আর এক, এক আর এক গুণ করলে হয় এক। এরপর আমরা যে কাজটা করি সেটা হচ্ছে দশমিকের পর টোটাল ডিজিট কাউন্ট করি যাদের সাথে গুণ করছি। তাহলে টোটাল ডিজিট কয়টা? এখানে হচ্ছে দুইটা, এখানে হচ্ছে দুইটা, চারটা। চারটা যদি হয় তাহলে দশমিকের পর চারটা ডিজিট হবে। তাহলে এখানে আছে কয়টা? একটা। আর বাকি যে তিনটা, এই তিনটা আমরা দিয়ে দিব শূন্য। ওকে, তাহলে এটা হচ্ছে 0.0001। তাহলে 0.001 যদি হয় তাহলে উপরে হচ্ছে 1, দশমিকের জন্য 1, পরে চারটা সংখ্যা, চারটা শূন্য। তাহলে 1/10,000। তাহলে 1/10,000 আছে কয়ে? আর এই প্রশ্নের উত্তর হচ্ছে ক। বৃত্তটা শেষ হয়েছে না? আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নের উত্তর হচ্ছে ক। ওকে, নেক্সট প্রশ্ন যাই। প্রশ্নে বলা হয়েছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়। এই প্রশ্নটা এখনো ঠিক হয় নাই। এই প্রশ্নটা আমি অনেকবার বলেছি, এই প্রশ্নটা ভুল প্রশ্ন। মানে ভুল প্রশ্ন বলতে ভুল উত্তর আছে এখানে, কিন্তু এটা উত্তর হচ্ছে খ। আসেন আমরা একটু আগে জানবো আসলে কি হওয়া উচিত ছিল আর কি হয়েছে। প্রশ্নে বলা হয়েছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে সহজ যেটা হচ্ছে যে যত গুণ বৃদ্ধি পাবে তার স্কোয়ার করবেন। তাহলে এখানে যত গুণ বৃদ্ধি পেয়েছে কত গুণ? 3 গুণ। 3 এর স্কোয়ার কত? 3 এর স্কোয়ার হচ্ছে 9। এই কারণে এই প্রশ্নের উত্তর তারা বলে হচ্ছে খ 9। কিন্তু প্রশ্নে চেয়েছে কি? প্রশ্নে চেয়েছে হলো কত গুণ বৃদ্ধি পায়, কত গুণ বৃদ্ধি পায়। দেখেন আগে যদি আমার এক থাকতো, এক এক, ধরেন বৃত্তের ব্যাস 1 মিটার আছে, তাহলে এর 3 গুণ করলে এটা হবে 3। তাহলে 1 এর স্কোয়ার যদি করি তাহলে হয় 1, আর 3 এর যদি স্কোয়ার করি তাহলে হয় হচ্ছে 9। আর মাঝে 1 থেকে 9 পর্যন্ত বৃদ্ধি পেয়েছে 8। তাহলে এই প্রশ্নের উত্তর হওয়া উচিত ছিল 8 গুণ, মানে 8 গুণ বৃদ্ধি পায়। কিন্তু এই প্রশ্নটা কোন এক সময় 9 গুণ দেওয়া ছিল বা 3 গুণ 4 গুণ এভাবে করে দেওয়া ছিল, এই কারণে এটা 9 গুণই হয়েছে। এবং আমি আমার যতদূর ধারণা এই প্রশ্নের উত্তর 9 গুণই দেওয়া হয়েছে। কাজে এই প্রশ্নের উত্তর হচ্ছে 9। তবে এই প্রশ্নটা প্রচলিত ভুল প্রশ্ন, প্রচলিত ভুল উত্তর। ঠিক আছে, প্রশ্নের উত্তর হওয়া উচিত 8 গুণ, কিন্তু এটা আছে 9 গুণ। এনিওয়ে, আমরা আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট দিই। অ্যানাউন্সমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনারা জানেন নভেম্বরের 5 তারিখ থেকে, অর্থাৎ 5 নভেম্বর থেকে আমরা তিনটা বেস আমরা শুরু করব। একটা হচ্ছে প্রাইমারি বেস, সবাই একটু মনোযোগ দিবেন। প্রাইমারি বেস, প্রাইমারি, হ্যাঁ, প্রাইমারির জন্য আপনারা মোট ক্লাস হচ্ছে 60টি ক্লাস পাবেন। আর এখানে আপনার 30টা হবে এক্সাম, আর 30টা এক্সাম, আর 5টা হবে সলভ ক্লাস। ঠিক আছে, 5টা হবে সলভ ক্লাস, মানে এই 60টার বাইরেও 5টা সলভ ক্লাস, অর্থাৎ এক্সাম যখন দিবেন এটার উপরে। আর এটার কোর্স ফি আমরা নিয়েছি হলো 599 টাকা। 599 টাকা, ঠিক আছে, 599 টাকা এটার কোর্স ফি। তবে আজকে আর কালকের মধ্যে যদি কেউ ভর্তি হন তাহলে এটা 499 টাকা পর্যন্ত হতে পারবেন। আজকে আর কালকে, আমি আবার বলছি আজকে আর কালকে, এটা প্রাইমারি বেস। এরপরে আমাদের একই 5 তারিখ আরেকটা হবে, এই 5 তারিখ 5ই নভেম্বর প্রাইমারি, এবং 5ই নভেম্বরই শুরু হবে হচ্ছে আপনার নিবন্ধন, শিক্ষক নিবন্ধন। হ্যাঁ, শিক্ষক নিবন্ধনের এনটিআরসি এর জন্য এখানে আপনারা ক্লাস পাবেন হচ্ছে 60টি। ওকে, 60টি ক্লাস পাবেন। আর এখানেও ঠিক হবে 35টি এক্সাম, 5টি সলভ ক্লাস। 35টি এক্সাম হবে, 5টা সলভ ক্লাস হবে। আর এইটার কোর্স ফি হচ্ছে 599 টাকা। তবে আজকে আর কালকের মধ্যে যদি কেউ ভর্তি হয় তাহলে সে পাবে হচ্ছে 499 টাকা। হ্যাঁ, লাস্ট আরেকটা কোর্স স্টার্ট হবে, সেটা হচ্ছে 4-in-1। 4-in-1, ঠিক আছে, 4-in-1। 4-in-1 হচ্ছে যে একটা কোর্সের মধ্যে 4টা কোর্স থাকবে। সেখানে আমরা থাকবে হচ্ছে বিসিএস, তারপরে থাকবে হচ্ছে প্রাইমারি প্লাস হচ্ছে NTRCA, প্লাস হচ্ছে 9 থেকে নবম থেকে 20তম গ্রেডের, হ্যাঁ, প্রিলি প্লাস রিটেন। আমি আবার বলছি, মনোযোগ দিবেন, প্রিলি প্লাস হচ্ছে রিটেন। ওকে, প্রিলি প্লাস রিটেন, এই যে এই চারটা কোর্স একত্রে থাকবে। সেক্ষেত্রে আপনার মোট ক্লাস পাবেন 100 প্লাস। এখানে ক্লাস হবে, সপ্তাহে হবে ক্লাস হবে 4 দিন, 4 থেকে 5 দিন, 4 থেকে 5 দিন ক্লাস হবে। হ্যাঁ, রাত 9টায়, আমি আবার জানাই দেই, রাত 9টায় 100টা প্লাস ক্লাস হবে। এখানে এক্সাম হবে 40 থেকে
45টা এক্সাম, ঠিক আছে, আপনারা পাবেন, টপিক অনুযায়ী পাবেন 40 থেকে 45টা, 10টা হবে সলভ ক্লাস, 10টি হবে সলভ ক্লাস। আর এই কোর্সটা ডিউরেশন হবে 4 থেকে 5 মাস, ঠিক আছে, 5 দিন ক্লাস হবে, 4 থেকে 5 দিন। আর এই কোর্সটা যদি 2 দিন অর্থাৎ আজকে আর কালকের মধ্যে যদি কেউ অ্যাডমিশন নেন তাহলে এটা হচ্ছে 999 টাকা। ওকে, যদি এর পরে হয় তাহলে এটা হবে 1200 টাকা কোর্স ফি, বলে দিলাম। হ্যাঁ, আজকে আর কালকে। আশা করি আপনারা একটা দারুণ একটা কোর্স এখানেই করতে পারবেন। এবং আপনাদের এখানে যা যা এক্সট্রা পাবেন সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটা লেকচার শিটের পিডিএফ পাবেন, পিডিএফ। হ্যাঁ, পিডিএফ। আশা করি পিডিএফ গুলো অঙ্ক সলভ করলে অন্য কিছু লাগবে না। যারা আমার পুরাতন স্টুডেন্ট আছে তারা জানে যে আমার পিডিএফ গুলা কেমন হয়। এবং যে কোনো জবের জন্য আগে বলে দিই, এই কোর্সটা সবাইকে, এই কোর্সটার কথা বলছি, এই কোর্সটা করলে আপনার ব্যাংকের অলমোস্ট 50 থেকে 60%, আবার বলি 50 থেকে 60% কভার হয়ে যাবে, ঠিক আছে, এই কোর্সটা। ইভেন আইবিএ টেক করা প্রশ্ন 50 থেকে 60% কভার হবে এই কোর্সটায়। হ্যাঁ, এত সমৃদ্ধ একটা লেকচার শিট আপনারা পাবেন এখানে। তারপরে এটার সাথে আপনারা আরো কিছু পাবেন, কিছু এক্সাম পাবেন অন্যান্য সাবজেক্টের, এগুলো আমরা এখানে এই কোর্সের সাথে ফ্রি, এই কোর্সের সাথে। হ্যাঁ, অন্যান্য এক্সামগুলো, হ্যাঁ, এক্সাম বেস বলতে আমরা অন্যান্য সাবজেক্টের হয়তো বা 10 থেকে 15টা এক্সাম আপনাদের এখানে নিব, সেটা ফ্রি। হ্যাঁ, প্রাইমারির যারা পরীক্ষা দিবেন এনটিআরসি। এই হচ্ছে মোটামুটি করে অ্যানাউন্সমেন্ট। আর সবাই ভালো থাকবেন। আর আর যারা কোর্স না করবেন অবশ্যই ক্লাস দেখবেন, প্রতিদিনই আমরা ফ্রি ক্লাস নিয়ে থাকি, আরও নিব ইনশাল্লাহ। ব্যাংকের ক্লাস হবে আগামীকালকে, আমরা 2 বেলা ক্লাস নিব, একবার নিব হচ্ছে ব্যাংকের ইংলিশ ভার্সনে, আরেকবার নিব হচ্ছে বাংলা ভার্সনে ইনশাল্লাহ। নিয়মিত আমরা এই পাবেন। আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, আমার এই এই পেজে আমি একটা এক্সাম নিব, এক্সাম বলতে ডেইলি এক্সাম নিব, ডেইলি এক্সাম, সেটা সকলের জন্য উন্মুক্ত থাকবে, কোনো কোর্স ফি নেই, ডেইলি এক্সাম, ঠিক আছে, ডেইলি এক্সাম হবে, এটা কোনো কোর্স ফি নেই, ফ্রি, ঠিক আছে, ফ্রি থাকবে। আর যারা আমার পেইড বেসের স্টুডেন্ট আছে তাদের তো আছে আলাদা এক্সাম, এটা থাকবেই, বাট এটা সকলের জন্য উন্মুক্ত। তো সকলে ভালো থাকেন, কারো কোনো ইনকোয়ারি থাকলে বলতে পারেন। এই হচ্ছে কথা, আজকের মতো ক্লাসটা এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।